রহমানির রহিম। জিঞ্জিরা PM পাইলট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমি সংগঠন অধ্যায় পড়ানো শুরু করেছি। গত ক্লাসে সংগঠনের তোমার ধাপটা একটু চিত্র সহকারে দেখানো হয়েছিল। আজকে আমি এই ধাপটা তোমাদেরকে পয়েন্ট আকারে লিখে তারপর বুঝাচ্ছি। 1 নাম্বার দেখো, 1 নাম্বার ধাপ হচ্ছে কার্য বিভাজনের নীতি। কার্য বিভাজনের নীতি। 2 হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। তারপর 3 হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। 4 হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। প্রিয় শিক্ষার্থী, 4টা ধাপ। সংগঠনের কাজটা 4টা ধাপে সম্পন্ন করতে হয়। প্রথম ধাপ হচ্ছে কার্য বিভাজন বা বিভাগীয়করণ। দ্বিতীয় ধাপ হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। তৃতীয় ধাপ হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। আর চতুর্থ ধাপ হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। হ্যাঁ। 1 কার্য বিভাজন ও বিভাগীয়করণ। কার্য বিভাজনটা কি? প্রত্যেকটা প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের কাজগুলাকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আগে ভাগ করতে হবে। ভাগ করে তাদেরকে এক একটা বিভাগে উন্নীত করতে হবে। কাজের বৈশিষ্ট্য অনুযায়ী আগে প্রথমে কি করতে হবে? কাজগুলাকে ভাগ করতে হবে এবং পরবর্তীতে সেটাকে বিভিন্ন বিভাগে ভাগ করতে হবে। যেমন বিভিন্ন ধরনের কাজ থাকে, ক্রয়জনিত কাজ থাকে, বিক্রয়জনিত কাজ থাকে, উৎপাদনজনিত কাজ থাকে, বিজ্ঞাপনজনিত কাজ থাকে, এরকম বিভিন্ন ধরনের কাজ থাকে। এই কাজগুলোকে আগে প্রথম ধাপে প্রথমে কি করতে হবে? কাজগুলোকে বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করতে হবে এবং এক একটা কাজের জন্য এক একটা আলাদা বিভাগ খুলতে হবে। যেমন ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ। হ্যাঁ, বিক্রয় যে বিজ্ঞাপন পড়ে, বিক্রয় প্রসারের মধ্যে সেলস প্রমোশন, বিক্রয় প্রসার বিভাগ। হ্যাঁ, এই বিভাগে ভাগ করতে হবে। আচ্ছা, এই গেল প্রথম ধাপ। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। অর্থাৎ কে কোন কাজের দক্ষ, যোগ্য, কে কোন কাজটা ভালো পারে সেটা আগে বুঝতে হবে। সেটা আগে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে যে যে কাজে দক্ষ তাকে সেই কাজের দায়িত্ব দিতে হবে এবং তাদেরকে কিছু ক্ষমতাও দিতে হবে, অর্থাৎ কর্তৃত্বও দিতে হবে। অর্থাৎ কার কি জবাবদিহিতার দায়িত্ব সেটাও নির্ধারণ করতে হবে এবং কার কি আদেশ দানের ক্ষমতা থাকবে, কর্তৃত্ব থাকবে সেটাও নির্ধারণ করতে হবে। সংজ্ঞায়িত করা মানে নির্ধারণ করা, খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, যে কর্তৃত্ব দায়িত্ব, অর্থাৎ কার কি জবাবদিহিতা, কার কি দায়িত্ব, কার বসকে, কার অধীনস্থকে, এগুলো সব নির্ধারণ করে দিতে হবে। কে কার কাছে জবাবদিহি করবে, হ্যাঁ, কে কর্তৃত্ব খাটাবে, কে দায়িত্ব পালন করবে, সব কিছু নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পর তৃতীয় ধাপে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। তারপর সেই দায়িত্বগুলো তাদের বুঝায় দিতে হবে। অর্পণ মানে দেওয়া, হাতে হ্যান্ড ওভার করে দেওয়া, তাদেরকে সেটা বুঝিয়ে দিতে হবে যে কি কর্তৃত্ব আছে,
ক্ষমতা কতটুকু সে দেখাতে পারবে এবং কতটুকু কাজের জন্য সে জবাবদিহিতা করবে, দায়িত্ব পালন করবে, এটা তাদের ক্ষমতাটাও বুঝিয়ে দিতে হবে, দায়িত্বটাও তাদের কাছে বুঝিয়ে দিতে হবে। এটাকেই বলা হয় দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। তারপর 4 হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এই পারস্পরিক সম্পর্ক নির্ধারণ বলতে এখানে বুঝাইছে এক বিভাগের সাথে আরেক বিভাগের সম্পর্ক, এক উপবিভাগের সাথে আরেক উপবিভাগের সম্পর্ক, এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির সম্পর্ক, অথবা কে বস, ওই বসের আন্ডারে কতজন অধীনস্থ আছে, অধীনস্থদের বসকে কে আদেশ দিবেন, কে আদেশ পালন করবেন, এই যে একটা পারস্পরিক সম্পর্ক, এটাকেই বলা হয় পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এই 4র্থ ধাপে সংগঠন এই পারস্পরিক সম্পর্কটা নির্ধারণ করে থাকেন। তাহলে এই গেল আমাদের সংগঠনের পদক্ষেপ। তাহলে সংগঠনের পদক্ষেপ কয়টা? 4টা। কি কি? কার্য বিভাজন, হ্যাঁ, কার্য বিভাজন করণ, কার্য বিভাগীয় করণ, ভুল হয়েছে একটু, কার্য বিভাগীয় করণ, হ্যাঁ, কার্য বিভাগীয় করণ। এই গেল আমাদের 4টা ধাপ। এই 4টা ধাপ পার করে সংগঠন তার কার্যাবলী সম্পন্ন করে থাকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এই গেল ধাপ, সংগঠনের ধাপ। হ্যাঁ, এখন আসো সংগঠনের একটা আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য। আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য। এক নাম্বার হচ্ছে উদ্দেশ্য কেন্দ্রিকতা। এক হচ্ছে উদ্দেশ্য কেন্দ্রিকতা, 2 হচ্ছে উদ্দেশ্য কেন্দ্রিকতা, 2 হচ্ছে সহজবোধ্যতা। সহজবোধ্যতা। 3 হচ্ছে বিশেষায়নের সুযোগ। 3 হচ্ছে বিশেষায়নের সুযোগ। 4 হচ্ছে তোমার সুসংজ্ঞায়িত দায়িত্ব কর্তৃত্ব। সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব। 5 হচ্ছে ভারসাম্যপূর্ণ। 5 হচ্ছে ভারসাম্যপূর্ণ। 6 হচ্ছে আনুগত্য ও শৃঙ্খলা। আনুগত্য ও শৃঙ্খলা। এই 6টা একটা আদর্শ সংগঠনের 6টা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো। একটা হচ্ছে উদ্দেশ্যার্জন, হ্যাঁ, একটা হচ্ছে কি তোমার উদ্দেশ্য কেন্দ্রিকতা, অর্থাৎ প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যকে কেন্দ্র করেই সমস্ত কার্যক্রম পরিচালিত হওয়াকে উদ্দেশ্য কেন্দ্রিকতা বলে। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের যত ধরনের কার্যক্রম পরিচালিত হয় সেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে বা একটা মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখেই সেই কাজগুলা করা হয়। অর্থাৎ উদ্দেশ্য অর্জনের জন্যই ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানোর জন্য বা উদ্দেশ্য অর্জন করার জন্যই সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। এটা হচ্ছে প্রধান ও প্রথম বৈশিষ্ট্য সংগঠনের। আচ্ছা, তারপর সহজবোধ্যতা। 2 নাম্বার দেখো কি আছে? সহজবোধ্যতা। এই সহজবোধ্যতা হচ্ছে সহজে চেনা যায়, বোঝা যায়, ধারণা লাভ করা যায় যে কোনো বিষয়ে এমন গুণকেই সহজবোধ্যতা বলে। অর্থাৎ একটি উত্তম সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি যতদূর সম্ভব সহজবোধ্য হতে হবে। এটি সংগঠন দেখেই যাতে যে অধীনস্থ যে নির্দেশনাটা পালন করবে সে যাতে বুঝতে পারে যে আসলে তার বস কি বলতে চেয়েছেন।
এই গেল সহজবোধ্যতা। 3, বিশেষায়নের সুযোগ। বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান থাকলে বা দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াকেই বিশেষায়নের সুযোগ বলা হয়। অর্থাৎ কোনো কর্মীর বা কোনো বিশেষ কোনো কাজে যদি বিশেষ দক্ষতা, বিশেষ জ্ঞান বা বিশেষ দক্ষতা থাকে, তাদেরকে সে দক্ষতা প্রকাশ করার জন্য, জ্ঞানটা প্রকাশ করার জন্য সুযোগ দিতে হবে। এটাকেই বলা হয় বিশেষায়নের সুযোগ। এটাও সংগঠনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। সেই সুযোগটা তাকে করে দিতে হবে যাতে সে তার জ্ঞানটাকে, দক্ষতাটাকে সে কি করতে পারে, কাজে লাগাতে পারে। তারপর সুসংজ্ঞায়িত, দেখো সুসংজ্ঞায়িত দায়িত্ব কর্তৃত্ব। এখানে কর্তৃত্ব হলো আদেশ দানের ক্ষমতা, আর দায়িত্ব হলো জবাবদিহি বা বাধ্যবাধকতা। কোনো ব্যক্তি বা বিভাগের দায়িত্ব, কোনো ব্যক্তির বা কোনো বিভাগের, সেটা ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ বা যে কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কতটা কর্তৃত্ব থাকবে, ক্ষমতা থাকবে এবং সে কতটুকু কাজের জন্য জবাবদিহিতা করবে, এটা সুস্পষ্ট করে নির্ধারণ করতে হবে। এটাকে বলা হয় সুসংজ্ঞায়িত ও দায়িত্ব কর্তৃত্ব। এটাও সংগঠনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। তারপর আসা ভারসাম্য। এই ভারসাম্য বলতে এখানে বুঝাইছে, এই যে এখানে বলছে না দায়িত্ব কর্তৃত্বর যে নির্ধারণ করে দেওয়া, এই দায়িত্ব কর্তৃত্বর মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে। অর্থাৎ একজনকে তুমি এত ক্ষমতা দিবা যে তাকে কোনো কাজের দায়িত্ব দিবা না, তাহলে সে কি করবে, ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করবে। এটা করা যাবে না। এবং একজনকে তুমি এত দায়িত্ব দিছ, কোনো তাকে বিন্দু পরিমাণও তার ক্ষমতা নাই, কর্তৃত্ব নাই, তাহলে সে কাজে অনীহা প্রকাশ করবে। এর জন্য বলা হয়েছে যে একজন ব্যক্তিকে বা বিভাগকে যদি কিছু ক্ষমতা বা কর্তৃত্ব দেওয়া হয়, তার পাশাপাশি কিছু কাজের দায়িত্ব দিতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। অর্থাৎ কাজের দায়িত্ব দিলে জবাবদিহিতা থাকলে তাকে কিছু ক্ষমতাও দিতে হবে। এই দুটার মধ্যে একটা ভারসাম্য রক্ষা থাকতে হবে। এটা হচ্ছে আরেকটা অন্যতম বৈশিষ্ট্য কিসের, সংগঠনের। তারপরে আনুগত্য ও শৃঙ্খলা। 6 হচ্ছে আনুগত্য ও শৃঙ্খলা। এই আনুগত্য শৃঙ্খলা বলতে এখানে বুঝাইছে অন্যের বশতা স্বীকার করা বা বাধ্যকতার গুণে গুণান্বিত। অর্থাৎ বসের কথা মেনে চলতে হবে, প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, আইন শৃঙ্খলা মেনে চলতে হবে, আনুগত্য হতে হবে, নিজের স্বার্থে প্রতিষ্ঠানের স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে, বিভিন্ন শৃঙ্খলা মেনে চলা। এটা হচ্ছে আরেকটা সংগঠনের অন্যতম নীতি। ঊর্ধ্বতনের নির্দেশ মেনে চলতে বাধ্য থাকবে। এই হলো তোমার আনুগত্য ও শৃঙ্খলা। আনুগত্য ও শৃঙ্খলা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কয়টা প্রশ্ন পড়লাম? একটা পড়লাম হচ্ছে তোমার সংগঠনের কি বলে এটাকে, পদক্ষেপ, আর একটা হচ্ছে তোমার সংগঠনের বৈশিষ্ট্য। এরপরে আরও আছে তোমার সংগঠনের গুরুত্ব আছে এবং সংগঠনের নীতিমালাও আছে। সংগঠনের গুরুত্বটা যদি দেখি আমরা, তাহলে সংগঠনের মাধ্যমে কি হয়, ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সফলতা লাভ করে। আচ্ছা, তাহলে আমরা আজকে দুটো প্রশ্নই পড়ি। আগামী ক্লাসে আবার আমি গুরুত্ব এবং নীতিটা পড়াবো। আগামী ক্লাসে গুরুত্ব এবং নীতিটা তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। তোমরা আশা করি আগামী ক্লাস করবে, মনোযোগ সহকারে দেখবে। আজকে তাহলে এখানেই শেষ করি, আজকে আর পড়াবো না। তোমরা আগামী এই প্রশ্ন দুটাই বাসায় একটু ভালো করে দেখবা, রিভিশন দিবা, হ্যাঁ দেখবা। আর যে প্রশ্নটা পড়ানোর কথা বললাম, এই সংগঠনের গুরুত্ব এবং সংগঠনের নীতিমালা, এটাও তোমরা কি করবা, পরবর্তী ক্লাসের আগে দেখে একটু রিডিং পড়ে রাখবা, তাহলে আমরা কি করতে পারবো, ভালো বুঝতে পারবো। তাহলে আজকে এখানেই শেষ করছি প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, আজকে এখানেই শেষ করি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আশা করি আগামী ক্লাস তোমরা করবে, এই আশা ব্যক্ত করে সুস্থ থেকো, ভালো থেকো, ঘরে থেকো।